কি রে নবাবের মেয়ে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস যে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? কি রে, ওঠ। আরে কাকি তুমি? হ্যাঁ আমি। তাড়াতাড়ি উঠে বাড়ির কাজগুলো করে ফেল, তারপর রান্না করবি বুঝলি। বাড়ির সবার অনেক খিদে পেয়ে গেছে। হ্যাঁ কাকি, এখনই করছি। এই বলে শিলা ঘর থেকে বেরিয়ে পড়ে, উঠোন ঝাড়ু দেয় আর সবার জন্য রান্নাও করে ফেলে। এরপর তারা সবাই খাবার খেয়ে নেয় আর শিলা রান্নাঘরে আসে। এ কি কাকি, তোমরা আমাকে রেখেই খাবারগুলো খেয়ে নিলে? আমাকে একবারও ডাকলে না। খাবার খেতে হলে তোকে ডাকতে হবে কেন শুনি? বেশি কথা না বলে এই খাবারগুলো খেয়ে নে। এ কি কাকি, শুধু এতটুকু খাবার? আমি তো অনেকগুলো খাবার রান্না করেছিলাম, তাহলে আমাকে এতটুকু খাবার দিলে কেন? তোকে সব খাবার দিয়ে দিলে আমরা পরে কি খাবো শুনি? নে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে, তারপর কাপড়গুলো ধুয়ে দিবি বুঝলি। এরপর শিলার কাকি সেখান থেকে চলে যায় আর শিলা সেই খাবারগুলো খেয়ে নেয়। শিলা তার কাকা আর কাকির সাথেই থাকতো, তার আপন বলতে আর কেউ ছিল না। এরপরেও শিলা সেখানেই থাকতো, কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই। এভাবে বসে না থেকে এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় যা। সারাদিন তো শুধু বসেই থাকিস, কোনো কাজ তো করিস না। কি সব বলছো? মেয়েটা সারাদিন রাত কাজ করে, বসে থাকার তো কোনো সময়ই পায় না। তাহলে কি আমি বসে থাকি নাকি? হ্যাঁ, আমি তো কোনো কাজই করি না। আরে আমি কি তা বলেছি নাকি? যাও যাও, কোদালটা নিয়ে আসো, আমি জমিতে যাব। এরপর শিলার কাকি কোদাল এনে দিল আর শিলার কাকা জমিতে চলে যায়। আর শিলা কাপড়গুলো নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে ফেলে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। না, এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না। এত অত্যাচার করি তবুও এ বাড়ি থেকে কোথাও যায় না। এবার ভালো কিছু করতে হবে, যেন আমার পথের কাঁটা দূর হয়ে যায়। শিলা, কি রে, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে কাকি, এভাবে ডাকছো কেন? কি হয়নি তাই বল। আমার গহনা চুরি করে এখন আবার মুখে মুখে তর্ক করছিস তাই না? এইসব তুমি কি বলছো কাকি? আমি তোমার গহনা চুরি করতে যাব কেন? তুই চুরি করিসনি তো কে চুরি করেছে শুনি? আমার বাড়িতে তুই ছাড়া আর কে থাকে? কিন্তু কাকি, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি এ কাজ করিনি। ও, সত্যি কথা বলবি না তো তাই না? তাহলে এই নে, মার খা। একথা বলে শিলার কাকি একটা লাঠি নিয়ে আসে আর শিলাকে জোরে জোরে মারতে থাকে। আহ কাকি, মেরো না কাকি, মেরো না, আমার অনেক লাগছে। আমি সত্যি বলছি, আমি কখনো নেইনি। কিন্তু শিলার কাকি শিলার কোনো কথাই শুনলো না আর তাকে জোরে জোরে মারতে লাগলো। আর এক পর্যায়ে শিলা এসব সহ্য করতে না পেরে মারা গেল। আরে এ কি, এই মেয়ে তো কোনো কথাই বলছে না। এবার কি হবে? মনে হচ্ছে মারা গেছে। যাই, একে কুয়োতে ফেলে দিয়ে আসি। একথা বলে শিলার কাকি শিলার মৃতদেহটা কুয়োতে ফেলে দিয়ে আসে। রাতের বেলা শিলার কাকা বাড়িতে আসে। হ্যাঁ গো, শিলাকে যে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে মেয়েটা? ওর বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে, বলেছে ওখানে কয়েকদিন থাকবে। আমরা যেন ওকে আসতে না বলি। যাক, ভালোই হলো, মেয়েটা কদিন ঘুরে আসুক। এরপর তারা ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। অন্যদিকে শিলার আত্মা শাকচুন্নি হয়ে ফিরে আসে, কুয়ো থেকে বেরিয়ে তার কাকির বাড়িতে যায়। আরে এই রাতে আবার কে এলো? আরে এখানে তো কেউ নেই। এরপর দরজা লাগিয়ে দিল। শাকচুন্নি রুমে প্রবেশ করলো আর মেঝেতে তেল ঢেলে দিল। আর শিলার কাকি যেতেই পা পিছলে পড়ে গেল। ও মা গো, বাবা গো, পড়ে গেলাম গো, কি জোরে লাগলো।
এরপর শিলার কাকি বিছানায় উঠে পড়ে। পরদিন সকালে শিলার কাকি সবার জন্য রান্না করে আর সেগুলো খাবার রেখে বাহিরে জল আনতে যায়। এদিকে শাকচুন্নি এসে সেই সবগুলো খাবার খেয়ে ফেলে। আরে এ কি, খাবারগুলো কোথায় গেল? কে খেলো এই খাবারগুলো? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। কই গো, কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? আমি যে এখানে খাবার রেখেছিলাম, সবগুলো খাবার কি তুমি একাই খেয়েছো নাকি? আমি তো কোনো খাবারই খাইনি। কিসব উল্টাপাল্টা কথা বলছো? মাথা কি তোমার ঠিক আছে নাকি? এখন তো আমাকে না খেয়েই কাজে যেতে হবে। এ কথা বলে শিলার কাকা কাজে চলে যায়। তখনই শাকচুন্নি তার সামনে চলে আসে। শিলা, তুই তুই এখানে? চিনতে পেরেছিস তাহলে আমাকে? আমার সাথে যে কাজ তুই করেছিস তা একদম ঠিক করিসনি। আমি আমার প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ? কি রকমের প্রতিশোধ? এ কথা বলে শিলা তার কাকিকে টানতে টানতে সে কুয়োর কাছে নিয়ে গেল। ছেড়ে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও। কুয়োর সামনে গিয়ে শিলা তার কাকিকে কুয়োতে ফেলে দিল। আহ! এবার আমার প্রতিশোধ নেওয়া হলো। এবার থেকে আমি মুক্ত। এ কথা বলে শাকচুন্নি গায়েব হয়ে গেল। তার প্রতিশোধ পূর্ণ হলো। অন্যদিকে রাতের বেলা শিলার কাকা বাড়িতে এলো, কিন্তু সে তার বউকে কোথাও খুঁজে পেল না। তখনই সেখানে শাকচুন্নি এলো। শিলা মা, তুই? কিন্তু তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? কাকি আমাকে মেরে ফেলেছে কাকা, কিন্তু তুমি এ বিষয়ে কিছু জানো না। তাই আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ রে মা? আমিও কাকিকে মেরে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও কাকা। এ কথা বলে শাকচুন্নি চলে যায় আর শিলার কাকা সারা জীবন এভাবেই কেটে দেয়। কবিরাজ মশাই, কেমন দেখলেন আমার ছেলেদের? বাঁচবে তো আমার ছেলেরা? মোড়ল মশাই, আপনি নিজেকে শক্ত করুন। আমি যা দেখছি তা মোটেই ভালো নয়। এসব আপনি কি বলছেন কবিরাজ মশাই? আমার যে এই 3 সন্তান ছাড়া আর কেউ নেই। আমি এত ধন সম্পদ দিয়ে কি করব? আপনি একটা উপায় বলুন কবিরাজ মশাই। একটা উপায় আছে মোড়ল মশাই, কিন্তু এটা আপনি করতে পারবেন না। আপনি বলুন কবিরাজ মশাই, যত কঠিনই হোক সেই কাজ আমি করব। আপনার 3 ছেলেকে বিয়ে দিতে হবে, আর বিয়ের পরে অসুস্থ অবস্থায় 3 বউ সহ বনবাসে পাঠাতে হবে। তাহলে ভগবান যদি সায় দেয়। আপনি চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহের মধ্যে সব করার চেষ্টা করব। এরপর কবিরাজ চলে যায় আর মোড়ল অনেক চিন্তিত হয়ে পড়ে। তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বলো? তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তো কিছু করার থাকবে না। আমি যে কিছুই ভাবতে পারছি না। এই মৃত্যু পথযাত্রী 3 ছেলেকে কে করবে বিয়ে? আগে যারা নিজে মেয়ের জন্য আমার ছেলেদের পছন্দ করে রেখেছিল, আজ তারা সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কেউ যে তাদের মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এরপর মোড়ল গ্রামের চারপাশে জানিয়ে দেয় যে তার মেয়েদের মোড়লের অসুস্থ ছেলেদের সাথে বিয়ে দেবে। তাদের সে তার অর্ধেক সম্পত্তি লিখে দেবে। কিন্তু এতে কেউই সাড়া দিল না। দুশ্চিন্তা করতে করতে মোড়ল নিজেই প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। বিকেলবেলা একজন লোক মোড়লের বাড়িতে আসে। প্রণাম মোড়ল মশাই, আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। আমার এই খারাপ অবস্থায় কোনো খবরই সুখবর হতে পারে না। তবুও যখন এসেছো, বলো কি খবর নিয়ে এসেছো? আপনি আপনার ছেলেদের জন্য মেয়ে খুঁজছিলেন, তাই না? পাশে গ্রামের হরিহর বুড়ো 3 মেয়ে রেখে কয়েকদিন আগে হরিহর বুড়ো গত হয়েছে। আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন।
আমাকে নিয়ে চলো সেখানে, আমি এক্ষুনি যেতে চাই। লোকটি তখন মোড়ল মশাইকে নিয়ে সেই গ্রামে যায় আর গিয়ে দেখে তিনটি রূপবতী মেয়ে বারান্দায় বসে আছে। তোমরাই কি হরিহরের তিন মেয়ে? আগে হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। আমাকে তোমরা চিনবে না। আমি এসেছি আমার তিন ছেলের জীবন ভিক্ষে চাইতে। এর বিনিময়ে তোমরা যা চাও আমি তাই দিতে রাজি আছি। এসব আপনি কি বলছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। মোড়ল তখন তার ছেলেদের কথা খুলে বলে আর কবিরাজ মশাইয়ের শর্তের কথাও খুলে বলে। বাবা আমাদের বিয়ে নিয়ে চিন্তা করে অসুস্থ হয়ে মারা গেছে। আমরা তিনজন মেয়ে, মাথার ওপর কেউ নেই। আমরা আপনার প্রস্তাবে রাজি মোড়ল মশাই। বাবা, আপনি আমাদের যাওয়ার অনুমতি দিন। আমার তিনটি ছেলেকে তোমরা দেখে রেখো মা, নিজেদের খেয়াল রেখো। আশীর্বাদ করি তাড়াতাড়ি ফিরে এসো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেদের জীবনের সাথে যে আমাদের তিন বোনের জীবনও জড়িয়ে গেছে। আপনি শুধু দু হাত ভরে আশীর্বাদ করুন। এরপর তারা তিন বোন মিলে তাদের স্বামী সহ বনবাসে চলে যায়। দিদি, এই গহীন জঙ্গলে থাকার জায়গা পাবো কোথায়? ওনারা যে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। আমি আসার সময় তাঁবু করার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। তা দিয়ে এই জঙ্গলে একটি তাঁবু বানাবো। এরপর তারা তিন বোন মিলে তাঁবু বানাতে শুরু করে আর তাঁবু বানানো শেষ হলে তারা সেখানে একটু বিশ্রাম নিয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। দিদি, যা খাবার আর ওনাদের ঔষধ এনেছিলাম তা তো শেষ। এখন আমরা কি খাবো? এত অল্পতে ভেঙে পড়লে চলবে না রে। যুদ্ধের যখন নেমেছি, এ যুদ্ধ শেষ করে তবেই ফিরবো। শোন, একটু পর তিনজন তিন দিকে গিয়ে খাবার খুঁজবো আর ওনাদের ওষুধও। এরপর তারা তিন বোন তিন দিকে বেরিয়ে পড়ে আর খাবার খুঁজতে থাকে। আর পারছি না ভগবান, একটু সাহায্য করো করুণাময়। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নেই। এত পথ খুঁজে শুধু এ কয়টা আপেল পেলাম, কিন্তু ওনাদের ওষুধ তো কোথাও পেলাম না। যাই, ফিরে যাই, প্রায় সন্ধে নেমে এলো। না, এভাবে বসে থাকলে চলবে না। আর একটু খুঁজে দেখি, যদি ঔষধ পাই এই কলাগুলো দিয়েই না হয় পেট ভরাবো। প্রায় সন্ধে, তিন বোন তাঁবুতে ফিরে আসে আর তারা কেউই ওষুধ পায় না। কতদিন হলো ভাত খাই না। মানুষগুলোও যে চোখ খুলে পর্যন্ত তাকায় না। হায় ভগবান, এ কোন পরীক্ষা নিচ্ছ? দিদি, আমি কয়েকটি কলা পেয়েছি, চল দিদি এগুলো খেয়ে নেই। এরপর তারা আপেল, কলা আর আম খেয়ে নেয়। এরপর তারা ঘুমাতে চলে যায়। শোন, আজ তোরা এখানে থাক, আমি একাই যাই। মানুষগুলোকে একা রেখে গেলে বড্ড চিন্তা হয়। এই গহীন বনে কেউ আপন না রে। এরপর সে বেরিয়ে পড়ে, উদ্দেশ্য ঔষধ খুঁজে বের করা। অনেক খোঁজার পরেও সে কোনো ঔষধই খুঁজে পায় না। আর কোনো উপায় না পেয়ে সে গাছের নিচে বসে কান্না করতে থাকে। হায় ঈশ্বর, এ তোমার কেমন লীলা! তুমি তো জানো ঈশ্বর, আমরা জেনে শুনে কখনো কারো ক্ষতি করিনি। এক বাবা ছিল, তাও তো নিয়ে নিলে করুণাময়। যে গাছের নিচে বসে কান্না করছিল, ঠিক তার পাশে বসে ধ্যান করছিল এক সাধু বাবা। বড় বউয়ের এমন করুণ গলায় কান্নায় তার ধ্যান ভেঙে যায় আর সে সাধু বাবা উঠে সেখানে আসে। কে মা তুই?
এই গহীন বনে এত করুণ কান্না করছিস, কি হয়েছে তোর? সাধু বাবা, আমি যে এক অভাগা স্ত্রী, আমার স্বামী যে মৃত্যু পথযাত্রী। এরপর সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবা অনেক অবাক হয়ে যায় আর মনে মনে অনেক অনুতপ্ত হয়। মোরলের 3 ছেলে, আমার অভিশাপে এমন হয়েছে। মোরলের বউ ছিল অত্যন্ত বদমেজাজি আর অহংকারী, কিন্তু তার পাপের শাস্তি এই ছেলে 3টিকে দেওয়া উচিত হয়নি আমার। এসব আপনি কি বলছেন সাধু বাবা? হ্যাঁ, কিন্তু এখন এসব বলার সময় নেই। তুই এখানে দাঁড়া, আমি তোকে ওষুধ এনে দিচ্ছি। এরপর সাধু তার ধ্যান করার জায়গা থেকে একটি বোতল নিয়ে আসে আর বড় বউয়ের হাতে দেয়। শোন মা, এই বোতলের ওষুধ 3 জনের শরীরে ছিটিয়ে দিলেই তারা আগের মতো সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এরপর সে তাঁবুতে ফিরে আসে আর সেই ঔষধ 3 জনের শরীরে ছিটিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই তারা সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি ভাই, দেখ আমরা আবার আগের মতো ভালো হয়ে গেছি। কিন্তু আমরা এখানে কেন, আর তোমরাই বা কারা? তখন তারা 3 জনকে সব কথা খুলে বলে। এবার বাড়ি চলুন, বাবা যে দুশ্চিন্তায় আছেন। কিরে লক্ষ্মী, স্কুলে যাবি না? তাড়াতাড়ি আয়, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার কাজে যাব। হ্যাঁ দিদি, আসছি, একটু দাঁড়াও। চলো এইবার যাই। আচ্ছা দিদি, আমি কি এখনো ছোট আছি নাকি যে তুমি আমাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসো? খুব বড় হয়ে গেছিস না? তুই সারা জীবন আমার কাছে ছোটই থাকবি, বুঝলি? তুমি মানুষের বাড়িতে কাজ করো, আমার জন্য এত কষ্ট করো, আমার ভালো লাগে না সেটা। তোকে আমি অনেক পড়াশোনা করাবো, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন রে। বাবা মা মারা যাওয়ার সময় তোর দায়িত্ব আমাকে দিয়ে গেছে, সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। পার্বতী লক্ষ্মীকে স্কুলে দিয়ে তার কাজে যায়। এভাবে তাদের 2 বোনের সংসার কষ্ট করে চলে। বিকেলে পার্বতী কাজ শেষ করে বাড়ি ফেরে। লক্ষ্মী, লক্ষ্মী, এদিকে আয় তো, জল দে তো একটু। হ্যাঁ দিদি, দিচ্ছি। এই নাও জল। যা, তুই পড়তে বস গিয়ে, আমি রান্না করি গিয়ে, রাতে তো খেতে হবে। সারা দিন তো মানুষের বাড়িতে কাজ করে এলে, একটু বিশ্রাম নাও তুমি, আমি রান্না করি আজকে। ধুর পাগলি, আমার অভ্যাস আছে, আর তুই ছোট মানুষ, তুই কি রান্না করতে পারবি নাকি? হ্যাঁ পারি আমি, তুমি রান্না করতে যখন আমি দেখেছি, দেখে দেখে শিখে নিয়েছি। তোকে আর রান্না করতে হবে না, যা পড়তে বস গিয়ে, আমি রান্না করতে গেলাম। এরপর লক্ষ্মী পড়তে যায় আর পার্বতী রান্না করতে যায়। লক্ষ্মী, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এরপর তারা প্রতিদিনের মতো যেতে থাকে। যেতে যেতে লক্ষ্মী একটা বাড়ির উঠোনে আম গাছ দেখতে পায়। দিদি দিদি দেখো, কি সুন্দর আম, একটা পেড়ে দাও না দিদি। না বলে মানুষের গাছের জিনিস পারা যায় না। দাও না দিদি একটা পেড়ে। উফ, তোকে নিয়ে আর পারি না, দাঁড়া পেরে দিচ্ছি। পার্বতী যেই না আম পাড়তে যাবে তখনই সেই বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে আসে। কে কে রে, কে রে আমার গাছের আম পাড়ে? আমি গো, আমার বোন আম খেতে জেদ করেছে, তাই একটা আম পেড়ে দিচ্ছিলাম।
ওকে বললাম না বলে মানুষের জিনিস পাড়া ঠিক না, ও এমন ভাবে জেদ করলো। চোর কোথাকার, আম চুরি করতে এসেছিস, এখন আবার নাটক করছিস? আপনি ভুল বুঝছেন, আমি কোনো চোর নই। সব বুঝি আমি, ভালো চাস এখনই এখান থেকে চলে যা। এরপর পার্বতী আর লক্ষ্মী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ভুল হয়ে গেছে দিদি, আর এমন কখনো করব না। আমার জন্য ওই মহিলাটা তোমার সাথে খারাপ ব্যবহার করলো। কোনো ব্যাপার না রে, চল এখন, অনেক দেরি হয়ে গেছে। এরপর লক্ষ্মী তার স্কুলে যায়, পার্বতী তার কাজে যায়। পার্বতী যে বাড়িতে কাজ করত সে বাড়ির মালকিন পার্বতী আসতেই তাকে ডাকে। পার্বতী, এদিকে আয়, তোর সাথে কথা আছে। কি হয়েছে মালকিন? তোকে আর আসতে হবে না। কেন মালকিন, কি হয়েছে? আসবো না কেন? তোর কাজ আমার আর ভালো লাগে না, আমি নতুন কাজের লোক দেখেছি। এমন করবেন না মালকিন, আমি তো সব কাজ অনেক সুন্দর করে করি, আপনি যেভাবে চান। যা বলার বলে দিয়েছি আমি। দয়া করুন মালকিন, আমার বোনের খরচ চালাবো কি করে? আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন। কাজের কি অভাব নাকি? কত বাড়ি আছে, যে কোনো জায়গায় কাজ পেয়ে যাবি। এত তাড়াতাড়ি কে কাজ দিবে মালকিন? এমন কাজ করবেন না মালকিন, দয়া করুন, দয়া করুন। আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন তুই এখান থেকে চলে যা। এরপর পার্বতী বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে মন খারাপ করে বসে থাকে। কি হয়েছে দিদি, মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি রে, তুই পড়তে বস, যা। লক্ষ্মী ঘরে পড়তে যায়। পার্বতী বাড়ি থেকে বের হয়ে দূরে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। তখন সেখানে একটি পরী আসে। কে তুই, এখানে বসে কান্না করছিস কেন? পড়ি। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোর কান্না শুনে এলাম। কি হয়েছে তোর, বল আমাকে, আমি তোকে সাহায্য করব। এরপর পার্বতী সব বলে পরীকে। সব শুনে পরী তাকে একটা জিনিস দেয়। এই নে, এই চারা গাছটি আজই রোপণ করবি, কালকে ঘুম থেকে উঠেই এ জাদু দেখবি। এ কোনো সাধারণ চারা গাছ নয়। কি বলছেন কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হবে হবে, এমনি বিশ্বাস হবে, যেটা বললাম সেটা কর গিয়ে। পরী সেখান থেকে চলে যায়। পার্বতীও বাড়ি যায়। পরীর কথা মতো চারা গাছটি রোপণ করে বাড়ির উঠোনে। দিদি দিদি, দেখে যাও, কি অবাক কাণ্ড! ও মা, এত বড় গাছ, আর এক গাছেই কিনা 7 রকমের ফল! আমি তো আমার চোখেই বিশ্বাস করতে পারছি না। পরী তো ঠিকই বলেছিল। দিদি দিদি, আমাকে ওই আমটা পেড়ে দাও না। দিচ্ছি, দাঁড়া, আমাদের আর কোনো অভাব থাকবে না রে বোন। এই ফলগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো। হ্যাঁ দিদি, ঠিক বলেছ, আমাদের আর অভাব থাকবে না, কষ্ট থাকবে না, তোমাকেও আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এরপর লক্ষ্মী আর পার্বতী সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। মা, ও মা, আমায় খেতে দাও, আমায় যে স্কুলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে মা। হ্যাঁ রে মা, তুই ওখানে বস, আমি তোর জন্য খাবার আনছি। এরপর লক্ষ্মীর মা লক্ষ্মীকে খাবার এনে দিল, আর লক্ষ্মী খাবার খেয়ে নিল আর স্কুলে যেতে লাগলো।
তখনই লক্ষ্মীর সব বন্ধুরা তাকে দেখে হাসতে লাগলো। কিরে, ওই দেখ লক্ষ্মীর পায়ে আজও কোনো জুতো নেই। তোরা আমাকে দেখে এত হাসাহাসি করছিস কেন? কারণ তোর পায়ে কোনো জুতো নেই, তুই অনেক গরিব, আর আমারে দেখ কত সুন্দর সুন্দর জুতো পরি। আমিও মাকে বলে জুতো কিনে নিব, এই জন্য তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি নাকি? এরপর তারা সবাই স্কুলে চলে গেল। ক্লাস শেষ করে সবাই বাড়িতে চলে এলো। লক্ষ্মী বাড়িতে এসে দেখলো তার মা বাড়িতে নেই। মা হয়তো কাজে চলে গেছে, এখনো আসেনি। কিন্তু আমার তো অনেক খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? বাড়িতে তো কোনো খাবার নেই। এই বলে লক্ষ্মী ঘরে গিয়ে বসে পড়লো। আর কিছুক্ষণ পরেই লক্ষ্মীর মা সেখানে চলে আসে। কি রে মা, তুই কখন এসেছিস? এই তো মা, কিছুক্ষণ আগেই চলে এসেছি। মা, এখন যে আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ও আচ্ছা, ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। এরপর লক্ষ্মীর মা লক্ষ্মীকে খাবার এনে দিল, আর লক্ষ্মী খাবার খেয়ে নিল। খাওয়া শেষে লক্ষ্মী তার মাকে বলল, মা, আমাকে তুমি কবে জুতো কিনে দিবে বলো তো? সব বন্ধুরা আমাকে দেখে অনেক হাসাহাসি করে। মারে, জুতো কিনতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো রে মা? আমি এত কথা জানি না মা, আমার নতুন জুতো চাই, আর নতুন জুতো কিনে না দিলে আমি আর স্কুলে যাব না। সে কি, একই কথা বলছিস রে মা? স্কুলে যাবি না মানে? স্কুলে না গেলে ভালো করে পড়াশোনা করবি কি করে? হ্যাঁ মা, আমি একদম ঠিক বলছি, জুতো কিনে না দিলে আমি আর স্কুলে যাব না। এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে যায়, আর লক্ষ্মীর মা ভাবতে থাকে, এখন আমি কি করব? জুতো কোথায় পাবো? আমার কাছে যে এখন কোনো টাকা নেই। এ কথা বলে লক্ষ্মীর মা ভাবতে থাকে। আর পরদিন সকালে সব কাজ শেষ করে লক্ষ্মীর মা কাজে যেতে থাকে। আর তখনই সে রাস্তায় এক জোড়া ছেঁড়া জুতো দেখতে পায়। আরে, এখানে তো এক জোড়া জুতো দেখতে পাচ্ছি, জুতোগুলোও তো ছেঁড়া। এগুলো যদি সেলাই করে দেই তাহলে আমার মেয়ে পড়তে পারবে। এই বলে লক্ষ্মীর মা সেই জুতোগুলো একটা গাছের আড়ালে লুকিয়ে রাখলো, আর কাজ করতে চলে গেল। আর আসার সময় সে জুতোগুলো নিয়ে বাড়িতে এলো। কিরে মা, স্কুল থেকে কখন এলি? আয়, এখন খাবার খেয়ে নে। না মা, আমি আজ স্কুলে যাইনি। কেন রে, আজ কি স্কুল বন্ধ নাকি? না মা, তুমি আমাকে জুতো কিনে দাওনি, তাই আমি স্কুলে যাইনি। খালি পায়ে স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, তাই জুতো না কিনে দিলে আমি আর স্কুলে যাব না। এরপর তারা দুজন খাবার খেয়ে নেয়। রাতের বেলা লক্ষ্মী ঘুমিয়ে পড়ে। অন্যদিকে লক্ষ্মীর মা সেই ছেঁড়া জুতোগুলো সেলাই করতে থাকে। কাল আমার মেয়ে এই জুতোগুলো দেখলে অনেক খুশি হয়ে যাবে, আর সে স্কুলেও যাবে। এই নে মা, এই জুতোগুলো তোর। আজ থেকে এই জুতোগুলো পরে তুই স্কুলে যাবি। ও মা, জুতো, জুতোগুলো তো অনেক সুন্দর, আমার এই জুতোগুলো অনেক পছন্দ হয়েছে মা। এরপর লক্ষ্মী সেই জুতোগুলো পরে স্কুলে যেতে থাকে। আরে লক্ষ্মী, তোর জুতোগুলো তো অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক দাম। এত দামি জুতো তুই কোথায় পেলি রে? এই জুতোগুলো মা আমার জন্য কিনে এনেছে,
জুতোগুলো আমার অনেক ভালো লেগেছে। এরপর তারা স্কুলে চলে গেল। ক্লাস শেষ করে তারা সবাই খেলা করছিল। তখনই জুতোগুলো এক কোণায় রেখে সে খেলছিল। খেলা শেষ করে আসার পর, আরে আমার জুতোগুলো কোথায় গেল? আমি তো এইখানে রেখেছিলাম। কিরে রাজু, তুই কি আমার জুতো নিয়েছিস নাকি? আমি যে আমার জুতোগুলো কোথাও পাচ্ছি না। আমি কেন তোর জুতো নিব? আমাকে দেখে কি তোর চোর মনে হয় নাকি? তাহলে জুতোগুলো কোথায় গেল? লক্ষ্মী অনেকবার খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। এরপর লক্ষ্মী বাড়িতে চলে গেল। কি রে মা, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন? মা, আমি যে আমার জুতোগুলো হারিয়ে ফেলেছি। কি বলিস? একদিনই জুতোগুলো হারিয়ে ফেললি? লক্ষ্মীর মা লক্ষ্মীর সাথে অনেক রাগারাগি করে, আর লক্ষ্মী ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে তার জুতোগুলো দেখতে পায়। আরে এ কি? এই তো আমার জুতো, কিন্তু জুতোগুলো বাড়িতে এলো কি করে? মা, মা, এই দেখো। কি রে, ডাকছিস কেন? হ্যাঁ, এই দেখো আমার জুতো। সে কি রে, জুতোগুলো তো বাড়িতেই ছিল, আর আমি কিনা তোকে কথা শোনালাম। আচ্ছা, এখন খেয়ে নে। এরপর তারা খাবার খেয়ে নেয়। রাতে তারা শুয়ে পড়ে। অন্যদিকে লক্ষ্মী সে জুতোর ব্যাপারে ভাবতে থাকে। এটা কি করে সম্ভব? আমার জুতোগুলো বাড়িতে এলো কি করে? এ যে ভেলকি দেখিয়ে দিল, কিছুই যে বুঝতে পারলাম না। পরদিন সকালে লক্ষ্মী সেই জুতো পরে আর হাঁটতে থাকে, আর বলে, এই জুতোর সাথে আমার জামাটা একদম মানায়নি। জামাটা যদি সুন্দর হতো তাহলে আমাকে দেখতেও অনেক সুন্দর লাগতো। এ কথা বলার সাথে সাথে লক্ষ্মীর শরীরে এক নতুন জামা চলে আসে। এসব দেখে লক্ষ্মী অবাক হয়ে যায়, আর এসব কথা লক্ষ্মী তার মাকে বলে দেয়। এ কি করে সম্ভব? জুতোগুলো আমাকে দে তো। এই জুতো, আমাদের একটু খাবার দাও তো। এ কথা বলার সাথেই তারা অনেকগুলো খাবার পেল। এসব দেখে মা মেয়ে অবাক হয়ে গেল। এই ছেঁড়া জুতোগুলো তো ভেলকি দেখিয়ে দিল। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই জুতোর সাহায্যে আমাদের দিন ভালো যাবে। কিন্তু মা, তুমি ছেঁড়া জুতো বললে কেন? আমি এই জুতোগুলো যে কুড়িয়ে পেয়েছিলাম, আর এগুলো ছেঁড়া ছিল, এজন্য এই ছেঁড়া জুতোগুলো ভেলকি দেখিয়ে দিল। এরপর থেকে তারা সেই ছেঁড়া জুতোর মাধ্যমে ভালোভাবে দিন কাটাতে লাগলো। তাদের আর অভাব থাকলো না।